এই ঘটনাটির একটি কথাও মিথ্যা নয়। আমি বর্তমানে কাতারে ইমামতি করি, কিন্তু এই কথা প্রায় 2015 থেকে 16 সালের মাঝামাঝি সময়ের। তখন আমি একটি মাদ্রাসায় হিফজের উস্তাদ ছিলাম এবং আমার কাছে প্রায় 20টি বাচ্চা পড়তো। তাদের মধ্যে একজনের নাম ছিল তানবীর। সে কম কথা বলতো এবং খুব নরম ও সংবেদনশীল স্বভাবের ছিল। যে মাদ্রাসার কথা বলছি সেটি দোতলা ছিল, কিন্তু ভবনটি স্কুলের মতো এলাকৃতির এবং মাদ্রাসায় মোট প্রায় 40টি কক্ষ ছিল। 20টি উপরে, 20টি নিচে। ওই মাদ্রাসা ভবনের সাথে লাগোয়া একটি মসজিদও ছিল। মাদ্রাসার নিচের কক্ষগুলো প্লাস্টার করা ছিল, কিন্তু উপরের সব কক্ষ প্লাস্টারবিহীন। বিশেষ কথা হলো মাদ্রাসার পেছনের অংশ বাঁশ এবং অন্যান্য গাছপালায় ভর্তি ছিল এবং চারপাশে কোনো বসতি ছিল না। দূর দূরান্তে শুধু ক্ষেত খামার। মাদ্রাসার পেছনের গাছের ডালপালা নিচের কক্ষের জানালা দিয়ে ঢুকে পড়ত, যেগুলো কেটে ফেলতে হতো। মাদ্রাসাটি মহল্লার একদম শেষ প্রান্তে মাত্র কয়েকটি ঘরের সাথে অবস্থিত ছিল এবং সামনে একটি খুব গভীর এবং ঝোপঝাড়ে ঘেরা তালাব ছিল, যা রাতের বেলা আরো ভয়ঙ্কর ও রহস্যময় হয়ে উঠত। যাই হোক, শীতকাল এলে আমরা মাদ্রাসার ছাত্রদের নিয়ে উপরের তলায় চলে যেতাম, যেখানে প্লাস্টার হয়নি এবং সাধারণত সব কক্ষ বন্ধ থাকত, শুধু শীতে ব্যবহার হতো। স্বাভাবিকভাবেই মাদ্রাসা চলতে থাকলো এবং রাতে আমি আমার সব হিফজের ছাত্রদের সাথে নিচের একটি কক্ষে শুইতাম। একদিন একটি ছেলে আমার কাছে কাঁপতে কাঁপতে এলো, যে আসলে আমার মামাতো ভাইয়ের ছেলে এবং আমার শারদের। সে বলল, কারি সাহেব, তানভীর কিছু দেখেছে রাতে। এর মধ্যে আরো কয়েকজন ছেলে সেখানে চলে এলো। আমি জিজ্ঞেস করলাম, কি দেখেছ? তারা হাসতে লাগলো। আমি বললাম, বলো তো কি দেখেছে? তারা বলল, তানভীর বলছে যে রাতে তার বুকে কেউ এসে বসেছিল এবং হাসছিল। খুব ধীর আওয়াজ ছিল, কিন্তু হাসি স্পষ্ট শুনতে পাচ্ছিল। আর এই কথা সে আমাদের বলছে এবং বলছে যে কারিফ সাহেবকে জানাও। আমি তানভীরকে জিজ্ঞেস করলাম, তোমার সাথীরা ঠিক বলছে? সে বলল, জি। আমি আবার জিজ্ঞেস করলাম, কি দেখেছিস? স্বপ্নে না জেগে? সে বলল, প্রথমে ঘুমাচ্ছিলাম, তারপর হাসি শুনে জেগে উঠে বুকটা খুব ভারী লাগছিল এবং সে হাসতেই থাকলো। জেগে উঠে দেখি ঘেমে একাকার, কাঁপছি, বুকে ভারী ভাব, কিন্তু কিছু দেখিনি। তারপর একটা মেয়ের আওয়াজ শুনলাম। সে বলছিল, আমাকে ডাকলে আমি চলে আসব। আর একটা বিশেষ বাক্য বলল ডাকার জন্য, যেটা এখন মনে নেই। তুমি এই বাক্যটা বলবে, আমি চলে আসব। আমি বললাম, পাগল হয়ে গেছিস? কাজ কর গিয়ে। হ্যাঁ, ঘুমানোর সময় দোয়া পড়ে শুবি। আর যদি ওই কথাটা মনে পড়ে যায় আমাকে বলবি। ছেলেটি বলল, জি কারি সাহেব। কিছুক্ষণ পর সে আবার এলো এবং বলল, মনে পড়ে গেছে। আমি বললাম, বল। সে বলছিল, তুমি বলবে, চাঁদনি আয়, আমার শরীরে আয়। বারবার এটা বলতে হবে। ওই জিন্নির নাম চাঁদনি এবং সে বলেছে একা একা বলতে হবে, তবেই আসবো, নইলে না। আমি তাকে বললাম, তুই উপরের কক্ষে গিয়ে একা পড়। সে গেল এবং সেখানেই পড়তে লাগলো। আমি কিছুক্ষণ পর তার কাছে গেলাম। কি বলবো, দেখি সে টেবিলে বসে মাথা সামনের টেবিলে রেখে যেভাবে ঘুমায় ঠিক সেভাবে বসে আছে। আমি গিয়ে তাকে জাগালাম। প্রথমে উঠল না, কিন্তু জোরে ঝাঁকালে সে মাথা তুলল, যেন ঘুম থেকে উঠছে এবং মুখ থেকে এমন আওয়াজ বের হতে লাগলো যেন জোর করে তোলা হয়েছে। তার চোখ উপরে উঠে গেছে, ভয়ঙ্কর হয়ে গেছে এবং বারবার এমন আওয়াজ করছে যেন সে কিছুই না। আমি জিজ্ঞেস করলাম,
কে তুমি? নাম কি তোমার? প্রথমে চুপ করে রইল। আবার জিজ্ঞেস করলাম। সে বলল, আমার নাম চাঁদনি। আমি বললাম, কেন এসেছো এর উপর? আবার চুপ। আবার জিজ্ঞেস করলে বলল, আমি ওকে পছন্দ করি। আমি বললাম, তোমার বয়স কত? সে বলল, 17 বা 19 বছর। আমি অবাক হলাম, এত কম বয়সে? বলে রাখি, আমার দাদা আমির ছিলেন, তার কাছ থেকে কিছু শিখেছি, তাই আমার কিছু আমল জানা আছে। ভয় লাগেনি। সে বলল, আমার বয়স 17 বছর। আমি বললাম, তুমি একে কোথায় পেয়েছো? সে বলল, এই মাদ্রাসাতেই। আমি বললাম, মাদ্রাসায়? হ্যাঁ। কোথায় থাকো? এই মাদ্রাসাতেই। মাদ্রাসায় কোথায়? সে উপরের তলার সবচেয়ে বড় কক্ষের কথা বলল, যেটি মাঝখানে সব সময় বন্ধ থাকে এবং পুরনো ছেঁড়া কিতাব রাখা থাকে। সে বলল, আমি ওই কক্ষেই থাকি। আমি বললাম, এত ছেলের মধ্যে কি কেন পছন্দ হলো? জবাবটা মজার ছিল। সে বলল, প্রথমে এই আমাকে পছন্দ করেছে। আমি বললাম, কিভাবে? সে বলল, আমি যে কক্ষে থাকি সেখানে এসে আমাকে বারবার দেখতো, তাতে আমারও ভালো লেগে গেল। তাই এসে বললাম, ডাকলে আসবো। যখন সে চলে গেল, আমি তানভীরকে জিজ্ঞেস করলাম, তুই কি ওই কক্ষে গিয়ে বারবার কিছু দেখছিস? সে বলল, জি। কি দেখছিস? সে বলল, পেঁচা। আসলে ওই কক্ষ বন্ধ থাকায় পেঁচা বাসা বাঁধছিল। কোনো ছেলে দেখে ফেলায় সবার মধ্যে খবর ছড়িয়ে গেল যে ওখানে পেঁচা আছে। সবাই দেখতে যেত, এও বারবার দেখত। এখানে বোঝা গেল চাঁদনি নামের জিন্নি। ভেবেছি আমাকে দেখছে, তাই ওরও ভালো লেগে গেল এবং এর উপর আসতে শুরু করলো। যাই হোক, সে বারবার আসতো এবং এ কাঁপতে শুরু করত। একবার ক্লাসে পড়তে পড়তে এ পাশের ছেলেকে জোরে ঘুষি মারল। সে আমার কাছে অভিযোগ করলো। আমি জিজ্ঞেস করলাম, কেন মারলি? সে বলল, আমি মারিনি, চাঁদনি মেরেছে। কেন? এ আমাকে ত্যাগ করছিল। যখন সে আমার উপর এসেছিল তখনই আমার মাথার চুলে হাত বুলিয়েছে। আসলে সে তার চুলে হাত বুলিয়েছে, তাই মেরেছে। ওই ছেলে বলল, অনেকদিন তার ব্যথা ছিল। সে বারবার তার শরীরে আসতো এবং আমি তার সাথে বারবার কথা বলেছি। আমি জিজ্ঞেস করলাম, তোমাদের তো খানদান থাকে, তুমি এখানে একা কেন? সে বলল, হ্যাঁ, আমার ভাই আলিম জিন, বাবা মা সবাই আলিম, কিন্তু আমি খুব দুষ্টুমি করতাম, তাই শাস্তি হিসেবে আমাকে তাড়িয়ে দিয়েছে। আমি এখানে অনেক বছর ধরে, বিলখিরিয়ে মনে পড়ে না, কিন্তু যেতে পারি না, কারণ তারা আমাকে মেরে ফেলবে। বলেছে, যখন দুষ্টুমি ছাড়বি তখন আসিস। তানভীর নিজের সাথীদের কাছে অনেক কথা বলতো যে আজ সে আমাকে এটা বলেছে, ওটা বলেছে। মাদ্রাসার বাবরচিও আমাকে অনেক কথা বলেছিল যে অনেক রাতে ফিরলে হঠাৎ খুব তীব্র সুগন্ধ পেতাম। বিশেষ করে মসজিদের কাছে আমার শেষ কথা দিয়ে ঘটনা শেষ করছে। ওই জিন্নি মেয়ে আমারও ইজ্জত করত এবং তানভীরকে বলতো, যিনি তোমার উস্তাদ তিনি আমার উস্তাদ। আমি খুব জোর দিয়ে বলেছিলাম আমার সামনে আসতে, কিন্তু কখনো আসেনি। কিন্তু তানভীর তাকে দেখতে পেত এবং বলতো, আপনার পেছনে আছে। আমি দেখতাম কেউ নেই। আমি তাকে একটা কাজ দিয়েছিলাম, অন্য রাজ্যে থাকা এক মেয়ের সম্পর্কে খবর আনতে। সে বলল, মাফ করবেন, যেতে পারবো না, দূরে এবং পথে অনেক বিপদ। যদি কোনো জিন্নাতের দলের হাতে পড়ি তারা আমাকে শেষ করে দেবে। তারপর আমি ওই মাদ্রাসা ছেড়ে দিয়েছি। এখন জানি না সে এখনো তার সাথে আছে কিনা। যাই হোক, এটা একটা সত্যি ঘটনা যা নিজের সাথে ঘটেছে। এর আগে আমি নিজেও এসবে বিশ্বাস করতাম না তেমন। আশা করি আপনাদের ভালো লেগেছে। অনেক অনেক শুক্রিয়া। আল্লাহ হাফেজ। প্রিয় লিসেনার্স, চলুন
এবার আমরা আরেকটি ঘটনায় চলে যাই। আমি আপনার সাথে এমন একটা ঘটনা শেয়ার করতে চাই যা খুব অদ্ভুত। মানে ঘটনা বলার আগে বলে নেই যে ঘটনাটি এমন একটা জিনিসের সাথে সম্পর্কিত যে আমার প্রতি খারাপ নিয়ত নিয়ে এসেছিল শুধু আমার চেহারা দেখে। আর এই কথা 2023 সালের শেষ মাসগুলোর। আমি বলতে থাকি আমার বারান্দায় বসার খুব শখ, আমি আবহাওয়ার দিওয়ানি। এভাবেই দিন রাত ফজরের আজান পর্যন্ত বারান্দায় বসে থাকতাম। আমার কোনো নির্দিষ্ট সময় ছিল না। জীবনে বারবার জিন্নাত দেখেছি, কিন্তু আমার কিছু যায় আসতো না। কেউ আমার পাশে দাঁড়ালেও আমি নির্ভয় ছিলাম, খুব সাহসী ছিলাম। কারণ প্রায় বিভিন্ন আওয়াজ শুনতাম, তোমার চুল খুব সুন্দর। আমার প্রশংসা কানে আসতো, এমনকি স্বপ্নেও আসতো, তুমি খুব সুন্দরী। আমি দেখতাম বিভিন্ন জিনিস স্বপ্নে আসছে, যা থেকে বোঝা যেত সেগুলো জিন্নাত, এবং আমার কাছে এসে আমার দিকে মুগ্ধ হয়ে তাকাতো। এসবের আমি অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। আমার ফ্যামিলিতে মায়ের দিক থেকে কিছু লোক ছিল যারা আমলের খুব পারদর্শী ছিলেন, এবং তাদের আমাদের বাড়িতে খুব যাতায়াত ছিল। তারা আমাকে শিখিয়েছিলেন জিন্নাতকে কিভাবে ডাকতে হয়, কিভাবে কথা বলতে হয়, তারা কেমন হয়, সব বলেছিলেন। আর এই সময় 2023 সালে আমার বয়স মাত্র 16 বছর ছিল। একদিন এভাবেই আমি বারান্দায় এলাম। দূরে একটা বাড়ির ছাদে একটা জিনিস দেখলাম, একজন পুরুষ। প্রথমে সে আমাকে লুকিয়ে দেখত একটা দেয়ালের পেছন থেকে, মাঝে মাঝে সামনে আসতো, আবার লুকিয়ে পড়তো। আমার কাছে সে দৃশ্যমান ছিল। সাধারণত আমি এমন জিনিস দেখতে পাই না, কিন্তু যা করতো তার আন্দাজ পেতাম। এমনকি তার চেহারাও, ভঙ্গি বুঝতে শুরু করেছিলাম। প্রথমে সে 3 থেকে 4 দিন পর পর আসতো এবং দেয়ালের পেছন থেকে লুকিয়ে আমাকে দেখত। তারপর সামনে আসতো এবং আমি তাকে দেখে ফেলতাম। 4 দিন পর সে আমার সামনে খোলাখুলি দাঁড়াতে লাগলো। সে এমন আচরণ করতো যেন আমার সাথে লজ্জা পাচ্ছে। আমি দেখতাম সে হেসে লজ্জা পেয়ে সামনে আসে, তারপর একপাশে সরে যায়। আমি প্রতিদিন তাকে দেখতাম এবং ভাবতাম এটা কি করছে, আর আমার সাথে এত লজ্জা পাচ্ছে কেন। তারপর একদিন দেখলাম তার সাথে একটা মেয়েও দাঁড়িয়ে আছে। মেয়েটা আমার বাড়ির ডান পাশে থাকতো আর পুরুষ জিনবা পাশে। দুজনে মিলে আমাকে দেখতো, তারপর এক পাশে সরে যেত। আর সে ঠিক যেভাবে কোনো ছেলে লজ্জা পায় সেভাবে লজ্জা পেত। সত্যি বলছি, আমি 7 থেকে 8 দিন কনফিউজ ছিলাম যে এটা কি চলছে। কিন্তু যেমন বলেছি, আমি জানতাম তাদের কিভাবে ডেকে কথা বলতে হয়। আমার একটু অদ্ভুত লাগতে শুরু করলো যে যখনই দেখি সে একটা লজ্জা পায়। তারপর একদিন 7 থেকে 8 দিন পর আমি তার সাথে থাকা মেয়েটাকে ডেকে বললাম, তোমরা ভেবো না যে আমি তোমাদের দেখতে পাচ্ছি না, আমি তোমাদের দেখছি। খুব দূরে ছিল, কিন্তু জানি না কেন তার একটু একটু অনুভূতি পেতাম যে সে আমাকে দেখে লজ্জা পাচ্ছে। এরপর একদিন আমার মাথায় হঠাৎ এলো যে আমিও তার সাথে কথা বলি, এবং যদি কোনো কাজ বলি তাহলে কি করবে। আমি শুধু পরীক্ষা করার জন্য ভাবলাম। তারপর একদিন সে দাঁড়িয়েছিল। আমি তাকে বললাম, তুমি যে দাঁড়িয়ে আসো, আমার কাছে আসো, তোমার সাথে কথা বলতে চাই। আমি 2 থেকে 3 বার ডাকলাম। সে দৌড়ে চলে এলো। একপাশে একটা চেয়ার ছিল, আমি সেখানে বসলাম। সে আমার ঠিক পাশে দাঁড়ালো। আমি বললাম, একটু দূরে দাঁড়িয়ে কথা বলো। সে দূরে সরে গেল। তারপর আমি জিজ্ঞেস করলাম, তুমি কে আর মুসলমান কিনা। সে বলল সে মুসলমান নয়। নাম জিজ্ঞেস করলে নাম বলল, কিন্তু তা বলল না। তারপর আমি বললাম, যদি আমি তোমাকে কোনো কাজ বলি করতে পারবে। সে বলল হ্যাঁ। আমি বললাম, আগে তোমার পরীক্ষা নিতে চাই, তোমার ক্ষমতা দেখতে চাই। সে বলল ঠিক আছে, কিন্তু আমি খুব ছোট একটা কাজ বললাম যে বাড়ির লাইট আমার চোখে পড়ছে, যাও 2 মিনিটে বন্ধ করে দেখাও। 2 মিনিটে না হলেও
4 মিনিটে লাইট বন্ধ করলো এবং আমি সময় নোট করলাম। তারপর আমি তাদের বললাম যে আমার সাথে কেউ আছে যে নাম এটা বলছে। তারা বললেন এটা জিন্নাতের এমন একটা প্রজাতি যারা খুব দক্ষ, কয়েক মিনিটে কাজ করে। তারা অবাক হলেন এটা আমার কাছে কিভাবে এলো। তারপর আমার সাথে কথা বলতে বলতে তারা তাকে হাজির করলেন। সে আবার বারান্দায় চলে গেল। আমিও তার সাথে গিয়ে 1 থেকে 2 বার কথা বললাম এবং বললাম এই কাজটা 20 মিনিটে করো। যাই হোক, সে 25 থেকে 40 মিনিটে কাজ করলো এবং ধীরে ধীরে আমার সাথে তার কথা হতে লাগলো। যখন কোনো কাজ বলতাম তখন তৎক্ষণাৎ করত, কিন্তু ধীরে ধীরে আমার সাথে তার কথা 30 মিনিটেও হতে লাগলো এবং যা বলতো সব বুঝতে পারতাম। আমি মনোযোগ দিয়ে দেখতাম সে আমার সাথে কথা বলে, কিন্তু আমাকে দেখে লজ্জা পায়। আমি বারবার নোট করেছি, কখনো দেয়ালে বসে আমাকে দেখতো আর হাসতো। যখনই বারান্দায় যেতাম আমি তার সাথে কথা না বললে সে বারবার মনোযোগ আকর্ষণের কাজ করত। কখনো কাছে আসতো, কখনো নিজের জায়গায়, অনেক কিছু করত। সে আমাকে হেসে দেখল কিন্তু কথা বলল না। তারপর আমি জিজ্ঞেস করলাম যে তোমার সাথে মাঝে মাঝে দাঁড়ায় সে কে? সে বলল ও আমার বোন। ধীরে ধীরে এমন হতে লাগলো যে একটা কাজ করত আরেকটা করতো না, মানে নিজের হাতে আমাকে বের হতে দিত না। যখন জিজ্ঞেস করতাম কেন করলে না, তখন এত তাড়াতাড়ি হাসতো যে আমি রাজি হয়ে যেতাম। এভাবে আমার শরীরে বিভিন্ন জায়গায় চিহ্ন পড়তে লাগলো। বিভিন্ন জায়গায় একটা লাইট বন্ধ রাখতাম যখন তার সাথে কথা বলতাম, কারণ তখন আরো ভালো দেখতে পেতাম সে কোথায় দাঁড়িয়ে। তারপর এভাবে আমি বারান্দার দরজায় বসেছিলাম। হঠাৎ মনে হলো কেউ পেছন থেকে আমাকে জড়িয়ে ধরছে। আমি তৎক্ষণাৎ পেছন ফিরলাম, কেউ নেই। নজর আন্দাজ করলাম। দ্বিতীয়বার মনে হলো কেউ আমাকে ছুঁয়েছে। আমার পেছন ফিরলাম, কেউ নেই। তৃতীয়বার কেউ পুরোপুরি আমাকে জড়িয়ে ধরলো এবং মনে হলো কেউ পেছন থেকে গলা জড়িয়ে ধরেছে এবং তার হাত আমার সামনে। আমি পুরো অনুভব করলাম। তৎক্ষণাৎ পেছন ফিরে দেখি আমার মাথার ঠিক ওপরে কেউ দাঁড়িয়ে। আমি সেবারও নজর আন্দাজ করলাম। সেই মুহূর্তে আর কিছু হলো না। তারপরে এভাবে আমি তাকে একটা কাজ বললাম, কিন্তু সে করছিল না। অনেক দিন হয়ে গেল। সেইভাবে আমাকে ঘোরাতে লাগলো। আমি বললাম এখন আর কাজ না করলে আমি তোমার উপর রাগ করব। তাকে মনে হলো আমি মজা করছি। সে করলো না এবং আমি সত্যি রাগ করলাম। বাইরে গেলে সে আমাকে ডাকতো, কিন্তু আমি জবাব দিতাম না, কথাও বলতাম না। এভাবে সে আমার কাছে 1 থেকে 2 বার এসেছিল ডাকতে, কিন্তু আমি কথা বলিনি। তারপর 7 থেকে 8 দিন গত হয়ে গেল। শীতের সময় ছিল। আমি বোনদের সাথে ঘরে শুয়েছিলাম। হঠাৎ কেউ দরজায় নক করলো 2 থেকে 3 বার। আমি উঠে দেখি সে আমার ঠিক পাশে দাঁড়িয়ে আমাকে মানাতে এসেছে। আমি তাকে বললাম এখন কেন এলে? 6 থেকে 7 মিনিট কথা বললাম, কিন্তু সেই দিনই সে কাজটা করে দিল। তারপর 1 সপ্তাহ পর সে আবার একই কাজ শুরু করলো। কাজে দেরি করতে লাগলো। যদি 4টা কাজ বলতাম তাহলে 1টা করত। এভাবে সে আমাকে নিজের হাতে রাখতো। তারপর একদিন আমার বোনের স্বপ্নে এলো যে আমি কোনো জিনের সাথে কথা বলছি এবং তারা 2 জনে আমার ক্ষতি করবে। আমার সন্দেহ হলো, কারণ তাকে জানা ছিল না যে আমি কারোর সাথে কথা বলি। আমার মনে হলো এ কিছু খারাপ করছে। আমি 2 জনকে বললাম সব জেনে গেছি। তারপর যিনি আমল করতেন তিনি এলেন এবং আমাকে বললেন তোমার চোখ খুলে গেল। তিনি বললেন যে জিন্নাতটা আছে, সে আমাকে 2 থেকে 3 বার গোসল করতে দেখেছে এবং আমার শরীর ছুঁয়েছে। তিনি এটা বলার আগে ওই জিনকে ধরে ফেলেছিলেন, এক জায়গায় বন্দি করে রেখেছিলেন। তার বোন আমার কাছে আসতে লাগলো এবং বলতে লাগলো আমার ভাইকে ফিরিয়ে দাও। আমি তার সাথে কথা বললাম এবং বললাম তুমি যদি আমার কাছে আসো তাহলে তুমিও দায়ী হবে। কিন্তু সে আমার কাছে এলেই আমার মাথার উপর ঘুরতে থাকতো। আমি শুয়ে থাকতাম। তারপর যখন তার ভাই পাওয়া গেল না, তখন সে 3 জিনের সাথে মিলে পরিকল্পনা করলো
তাদের মধ্যে একজনের কাজ ছিল 24 ঘন্টা আমার উপর নজর রাখা। সে সব সময় আমাদের বাড়ির ছাদে থাকতো। আমাদের বাড়িতে উপরে একটা মকান আছে। সে নিচে আসতো না, কারণ এলে ধরা পড়ে যেত, কিন্তু উপর থেকেই আমাকে দেখতো যে আমি কি করছি। দোতলায় একটা জায়গা ছিল, রাতে সেখানে নীরবে বসতো এবং আমি তাকে 2 থেকে 3 বার ধাক্কা দিয়েছি যেন চলে যায়। সে ছিল ছাগলের মতো এবং তার মাথায় শিং ছিল। আমি তার মাথায় ধাক্কা দিতাম, কিন্তু সে ভয় পেত না। তারপর একবার আমি বোনদের সাথে ওই জায়গায় শুয়েছিলাম। জায়গাটা বিছানার সাথে শেষ এবং দরজার বাইরে যাওয়ার পথ। আমি বোনদের সাথে ছিলাম, তারা ফোন ব্যবহার করছিল। আমিও। হঠাৎ মনে হলো কেউ আমার চুলে হাত বোলাচ্ছে, কপালে আঙ্গুল রেখেছে। আমি মনোযোগ দিলাম। মনে হলো কেউ আমার ঠিক পাশে দাঁড়িয়ে আমার উপর একটু ঝোঁকে, কিন্তু আমি কিছু বললাম না। তারপর মনে হলো কেউ আমার পিঠে ঘাড়ে আঙ্গুল বোলাচ্ছে এবং হাসছে। আমি অনুভব করলাম। তারপর ধীরে ধীরে আমার পায়ে আঙ্গুল বোলাতে শুরু করলো, ঠিক যেমন কোনো মানুষ করত। যখন হাঁটু পর্যন্ত এলো, আমি তৎক্ষণাৎ পা গুটিয়ে বললাম, যেই হও থামো, নইলে তোমার সাথে খারাপ হবে। হাত ছোঁয়াও না, দূরে থাকো। এতক্ষণে আমি এত কনফিউজ ও শকড হয়ে গিয়েছিলাম যে কিছুই পড়তে ভুলে গিয়েছিলাম। জানতাম না আমার সাথে কি হচ্ছে। তারপর সে এমন একটা কাজ করলো যা আমি বর্ণনা করতে পারবো না। আমি খুব বেশি অস্থির হয়ে পড়লাম। এটা হওয়ার পর আমি 3 দিন কারোর সাথে ঠিকমতো কথা বলতে পারিনি, খাওয়া ঠিকমতো খাইনি। বাড়ির লোকজন নোট করলো, বোনও নোট করলো, এবং যারা আমার ব্যাপার দেখছিলেন তারা আমার সাথে কথা বললেন। 3 থেকে 4 দিন পর তারা আমাকে বললেন আমার সাথে এটা হয়েছে। তারা ওই জিনটাকে বন্দি করলেন। প্রথম জিনকে জিজ্ঞেস করলে সে বলল ও খুব সুন্দরী ছিল, তাই তার পেছনে লেগেছিলাম। তারপর ওই জিন্নি বোন আমার মনে তার ভাইয়ের জন্য নরম ভাব ঢুকিয়ে দিতে লাগলো। আমি বলতে লাগলাম, প্রথম জিনটাকে ছেড়ে দাও, ও ভালো, সে মাফ চেয়ে নেবে। আমার মনে তার জন্য নরম ভাব এসে গেল। তারপর জিনটা বলল আমাকে একবার জনাবের সাথে দেখা করিয়ে দাও। আমিও বললাম ঠিক আছে। তারা তাকে কিছুক্ষণের জন্য ছেড়ে দিল। সে 2 থেকে 3 ঘন্টা আমার কাছে ছিল, কিন্তু আমি জানতাম না যে সে আমার কাছে আছে। আমি গোসল করতে বাথরুমে গেলাম, তখন আমার ধাক্কা লাগলো এবং দেখলাম কেউ আমার পেছনে আছে, যার শরীর থেকে আগুনের ফুলকি বের হচ্ছে। আমি তৎক্ষণাৎ বেরিয়ে এলাম এবং তাদের ফোন করলাম। তারা কাউকে পাঠালেন এবং পরে ওই জিন ও বাকি সবাইকে ধরে ফেললেন। তারা খুব মাপ চাইল যে যদি জানতাম আপনি এই মেয়ের সাথে আছেন তাহলে তাকে কষ্ট দিতাম না। যে 2 জন আমার কাছে এসেছিল তাদের 1 বছরের জন্য বন্দি করে এমন জায়গায় পাঠানো হলো যেখানে তাদের ইসলামের তালিম দেওয়া হচ্ছে। এরপর আমি আর কখনো কিছু অনুভব করিনি। এই ছিল ঘটনা। আমি তখন মিশিগানের অপর পেনসিলভানিয়ায় ছিলাম। কোম্পানির পক্ষ থেকে আমি মেশিন ডেলিভারি করছিলাম। আমার কাছে একটি 26 ফিটের কন্টেইনার ট্রাক ছিল, যার পিছনে 12টি মেশিন রাখা ছিল। একদিন আগে ট্রাকে কিছু সমস্যা দেখা দেয়। রেন্টাল কোম্পানি চেক করে এবং বলেছিল সব কিছু ঠিক আছে, কিন্তু ট্রাক এবং ইনস্টলেশনের জটিলতার কারণে আমি শিডিউল থেকে পিছিয়ে পড়েছিলাম। তাই আমি ঠিক করি আজ রাত পর্যন্ত ড্রাইভ করে পরবর্তী স্থানে পৌঁছাবো। রাত 11টা। আমি একেবারে নির্জন সোজা রাস্তায় যাচ্ছিলাম। না কোনো স্ট্রিট লাইট, না কোনো গাড়ি, শুধু আমার ট্রাকের হেডলাইটই রাস্তা আলোকিত করছে। আমি কিছুটা ভীত ছিলাম, কারণ সেখানে সত্যি কোনো মানুষের চিহ্ন ছিল না। হঠাৎ ট্রাকের সব ড্যাশবোর্ড লাইট একসাথে জ্বলল এবং ট্রাক বন্ধ হয়ে গেল। এখন পুরো অন্ধকারে ঢাকা। ট্রাক বন্ধ আর আমি একা রাস্তার মাঝখানে। ব্যাটারি বাঁচানোর জন্য আমি ট্রাক আবার স্টার্ট করার চেষ্টা করিনি। সব বন্ধ করে ফোন বের করি এবং কল করতে থাকি।
আমার কাছে শুধুমাত্র হ্যাজার্ড লাইটের আলো ছিল। কল করতে করতে আমি সামনে তাকাই, দেখি হেডলাইটের আলোয় কিছু সাথে সাথে অদ্ভুতভাবে নড়ছে। প্রথমে ভাবলাম হয়তো মায়া চোখ, কিন্তু পরে একজন মেকানিকের সঙ্গে যোগাযোগ করি। সে বলল পৌঁছাতে 2 থেকে 3 ঘন্টা লাগবে। আমি তখন সম্পূর্ণ নীরবতা দিয়ে বসে আছি, শুধু হ্যাজার্ড লাইটের টিকটিক শব্দ এবং অন্ধকারের অসীম সমুদ্র সামনে। ফিরে সেই অদ্ভুত নড়াচড়া আবার দেখলাম। ঠিক সেই সময় ফোন বেজে ওঠে। ভয়ের কারণে আমার প্রাণী কাঁপতে লাগলো। মেকানিক বলল, ট্রাক থেকে নেমে হেড খোলো, কিছু চেক করতে হবে। আমি সঙ্গে সঙ্গে বলি না, আমি ট্রাক থেকে নামতে পারবো না, এবং পুরো কারণও জানাই। সে কিছুটা রেগে গেল, কিন্তু আমার কোনো কেয়ার নেই। তৃতীয়বার আবার সে অদ্ভুত নড়াচড়া হলো। এবার আমি হেডলাইট এবং হাই বিম চালু করলাম। আলো দেখালাম। রাস্তার মাঝখানে 3টি নেকড়ে কোনো মৃত প্রাণীর মাংস খাচ্ছে। আমি হর্ন বাজালাম। তারা আমাকে এমনভাবে দেখল যেন আমি তাদের খাবার খেতে বিরক্ত করছি। বুঝলাম তারা আক্রমণ করবে না, কিন্তু তবুও ভয় লাগছিল। তারা সেখানে রয়েছে যেহেতু। আমি লাইট বন্ধ করে দিলাম। কিছুক্ষণ পরে আবার চালু করে দেখলাম তারা এখনো একই জায়গায় আছে। মনে রাখবেন, আপনি পুরোপুরি জঙ্গলের মধ্যে একা। না কোনো বাড়ি, না কোনো দোকান, শুধু গাছ, অন্ধকার এবং সেই নেকড়েরা। হঠাৎ পিছন থেকে একটি মহিলার মতো ভীতিকর আওয়াজ শুনলাম। রক্ত জমে যাওয়ার মতো ভয়। ঠিক সেই মুহূর্তে কিছু অনেক ভারী বস্তু ট্রাকের পাশে ধাক্কা মারে। কন্টেইনার ট্রাক হওয়ায় ট্রাক হেলাতে শুরু করে। আমি বুঝলাম হয়তো এটা আক্রমণ। সঙ্গে সঙ্গে সমস্ত লাইট অন করলাম। ট্রাক রিভার্সে নিলাম এবং হর্ন বাজাতে শুরু করলাম। সড়কের পারাপারের দিকে এক ছায়ার মতো অবয়ব দৌড়ে গেল। আমি চিনতে পারলাম না, কিন্তু আমার মন তৎক্ষণাৎ কল্পনা তৈরি করলো, যদি এটা হয় ওয়ারউলফ, বিগফুট বা অন্য কোনো জায়ান্ট প্রাণী। আজ আমার ঘটনা শেষ। সেই মুহূর্তে দেখলাম নেকড়েরা অদৃশ্য হয়ে গেছে। ডকুমেন্টারিতে বলা হয় শিকার তখনই খাবার ছেড়ে যায় যখন চারপাশে বড় কোনো শিকার থাকে। এবার আমার হৃদয় একেবারে ভেঙে পড়েছিল। রাস্তার পাশে ঝোপঝাড়ে কোনো ভারী বস্তু ধাক্কা মারছে। কাঠ ভেঙে যাচ্ছে, শাখা চাপা পড়ছে। সবই শুনতে পাচ্ছিলাম। ল্যাম্পও নেই। সামান্য খোলা জানালা থেকে সব আওয়াজ স্পষ্ট। আমি স্টিয়ারিং হুইল এমনভাবে ধরেছিলাম যেন আমার নিজের প্রাণ ধরে রেখেছি। দূরে হঠাৎ একটি গাড়ির হেডলাইট দেখা গেল। যত কাছে এলো ঝোপঝাড়ের শব্দ থেমে গেল। সেটা মেকানিক ছিল। সে এসে দরজা খুলল এবং আমার সেই চিৎকার গুঞ্জরিত হলো। এবার আগের থেকেও কাছে। মেকানিক সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করল এবং আমার ফোন বেজে উঠল। সে বলল, এটা কি ছিল? আমি বললাম, আমি বাইরে যাচ্ছি না, পুলিশ ডাকা হয়। 2 জন মিশিগান স্টেট পুলিশ এলো এবং পুরো এলাকা আলোয় ভরিয়ে দিল। তারপর প্রথমবার ট্রাক থেকে বের হলাম। আমরা সে চিৎকার 3 বার আরো শুনলাম, কিন্তু প্রতিবার দূরে চলে যাচ্ছিল। মেকানিক অবশেষে ট্রাক ঠিক করলো এবং আমি হোটেলে পৌঁছালাম। পরের সকালে ট্রাক পরীক্ষা করতে গিয়ে দেখলাম যেখানে ধাক্কা লেগেছিল সেখানে বাস্কেটবলের মতো বড় ডেন্ট এবং তা মাটির থেকে 7 ফুট উঁচুতে ছিল। আজও আমি জানি না সেটা কি ছিল, হয়তো কখনো জানবো না। কিন্তু একটি জিনিস নিশ্চিত, আমি আর কখনো আবার পেনসিলভানিয়ার সেই রাস্তায় রাতে যাব না। প্রিয় লিসেনার্স, এবার আমরা আরেকটি ঘটনার দিকে যাই। আমি দীর্ঘ রুটের ট্রাক চালানোর কাজ ছেড়ে দিয়েছিলাম, কারণ জীবনধারা আমার জন্য ঠিক ছিল না।
তবুও আমার সিডিএল লাইসেন্স অন্য কাজে রাখার জন্য ছিল। ঘটনা 1990-এর দশকের শেষের। যে কোম্পানিতে আমি কাজ করতাম তাদের কাছে একটি বিশাল ক্যাটারপিলার ডি বুলডোজার ছিল, যার ওজন 1 লাখ পাউন্ডেরও বেশি। সাধারণত তারা এটিকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতো না, তবে প্রয়োজনে তাদের ট্রান্সপোর্টের জন্য একটি পদ্ধতি ছিল। একটি 1980 মডেল ইন্টারন্যাশনাল ট্রাক এবং সাথে একটি ড্রপ ট্রেলার। উভয় গাড়ি যথেষ্ট পুরনো এবং ক্ষতিগ্রস্ত হলেও এখনও চলার উপযুক্ত ছিল। কয়েক মাস সময় থেকে ডি বুলডোজার ব্যবহার করা হয়নি, তাই মালিক সিদ্ধান্ত নিলেন এটি তার পার্টনারকে দেওয়া হবে। আমাকে মূলত ভূমি সমান করার মেশিন চালনার জন্য রাখা হয়েছে, তবে যেহেতু আমি ট্রাক ড্রাইভারও ছিলাম, তারা বলল তুমি ডি বুলডোজারটি গন্তব্যে পৌঁছে দাও। আমি হ্যাঁ বলে দিলাম। আমি বুলডোজারটি ট্রেলারে তুলে নিলাম, শক্ত করে বেঁধে ফেললাম এবং আমি আমার গন্তব্যের দিকে রওনা হলাম। আবহাওয়া ঠান্ডা ছিল, হালকা তুষারপাত হচ্ছিল এবং কিছু এলাকায় রাস্তার ওপর বরফ জমেছিল। আমি বুলডোজারের সামনে ওভারসাইজ লোড ব্যানার লাগিয়ে দিলাম এবং যাত্রা শুরু করলাম। যে স্টেট রুট ধরে আমি যাচ্ছিলাম সেখানে একটি অত্যন্ত কুখ্যাত চৌরাস্তা ছিল। চৌরাস্তা ছিল একটি ঢালু রাস্তার নিচে এবং যদি আপনি পাহাড়ের দিক থেকে নামেন তাহলে সিগন্যাল ও দাঁড়িয়ে থাকা গাড়িগুলোকে শেষ মুহূর্ত পর্যন্ত দেখা যায় না। স্বাভাবিক অবস্থায় থামার মতো জায়গা থাকে, কিন্তু আজ পরিস্থিতি স্বাভাবিক ছিল না। আমি যখন ঢালুর কাছে পৌঁছালাম তখন সিবি রেডিওতে কেউ চিৎকার করে বলছিল, উপরে যারা ট্রাক নামাচ্ছেন ধীরে আসুন। এখানে বলে রাখা ভালো, সিবি রেডিওতে সব ট্রাক একই ফ্রিকোয়েন্সিতে যুক্ত থাকে, কিন্তু আমার রেডিও খারাপ ছিল, শব্দ পরিষ্কার আসছিল না। আমি শুধু প্রতি তৃতীয়বার শব্দটা বুঝতে পারছিলাম। সেই চৌরাস্তা আমার আগে থেকেই অপছন্দের, তাই পাহাড়ের চূড়ায় পৌঁছেই গতি কমিয়ে দিলাম। কিন্তু আজ পরিস্থিতি অন্যরকম ছিল। সামনে কয়েক মুহূর্ত আগে দুর্ঘটনা ঘটেছে এবং গাড়িগুলো ঢালুর অর্ধেকটা ব্লক করে ফেলেছে। এত ভারী ট্রাক ও ট্রেলার থামানোর মতো দূরত্ব আমার হাতে আর ছিল না। রাস্তা আবার বরফে ঢেকেছিল। আমি দ্রুত ডাউনশিফট করলাম, ব্রেক চাপলাম, কিন্তু যতই জোরে ব্রেক দিচ্ছিলাম ট্রাক বরফে স্লিপ করতে লাগলো, ঝাঁকুনি খেতে লাগলো। মনে হলো ট্রেলার আমাকে অদ্ভুতভাবে টেনে নিচ্ছে। ড্রাইভার সাইডের আয়নায় তাকালাম, ট্রেলার আর বুলডোজার একেবারেই দেখা যাচ্ছে না। আতঙ্কে প্যাসেঞ্জার সাইডের আয়নায় তাকালাম, সেখানে দেখি পুরো ট্রেলার তার জায়গা থেকে ছিটকে বেরিয়ে এসে আমার ট্রাকের একদম পাশে সমান হয়ে এগোচ্ছে। আমার ট্রাক বরফের ওপর পিছলে নিচের দিকে নেমে যাচ্ছে, আর আমার সামনে ভরা ইন্টারসেকশন গাড়ি আর মানুষে পরিপূর্ণ। এক মুহূর্তের জন্য মনে হলো আজই আমার মৃত্যুর সময়, আর আমার কারণে অনেক লোক মারা যাবে। আমি সর্বশক্তি দিয়ে হর্ন বাজালাম, কিন্তু আমি জানতাম আমি আর ট্রাক চালাচ্ছি না, আমি কেবল ব্রেকের ওপর দাঁড়িয়ে থাকা এক অসহায় মানুষ। হঠাৎ ট্রেলারের টায়ার এত গরম হয়ে উঠল যে সেগুলো কর করে আওয়াজ তুলতে লাগলো। সামনে থাকা লোকজন আতঙ্কে গাড়ি ফেলে দৌড়ে পালাতে লাগলো। নিয়ন্ত্রণহীন এক খনি ট্রাক তাদের দিকে ধেয়ে আসছিল। শেষমেশ আমার ট্রাক মাত্র 3 ফুট আগে গিয়ে থামল, মাত্র 3 ফুট। আমি চাইলে ট্রাকের বাম্পার থেকে পা বাড়িয়ে সামনে দাঁড়ানো গাড়ির বাম্পার ছুঁতে পারতাম। আমি কাঁপছিলাম, ঘামছিলাম, শরীর অবশ হয়ে গিয়েছিল। ঠিক তখনই লোকজন চিৎকার করে উপরের দিকে ইশারা করলো। আমি তাকিয়ে দেখি আরেকটি ট্যাঙ্কার ট্রাক বরফে পিছলে ঠিক আমার মতোই নিচে নামছে। আমি আমার ট্রাক থেকে দৌড়ে সরে গেলাম।
দ্বিতীয় ট্রাকটিও ঘুরে ঘুরে ঠিক আমার গাড়ির সমান জায়গায় এসে থামলো। সেও প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরেছে। তারটা হালকা হওয়ায় আর একটু আগে থেমে গেছে। ভাগ্য ভালো, সিবি রেডিওতে যে লোকটা চিৎকার করছিল সে উপরের আরো ট্রাকগুলোর কাছে ঠিকমতো খবর পৌঁছে দিয়েছিল, তাই তারা ধীর হয়ে এসেছিল। অ্যাড্রেনালিন কমে গেলে আমি প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিলাম। জীবনে আমি বহু ধরনের ভারী যন্ত্র চালিয়েছি, কিন্তু এমন ভয়ানক নিয়ন্ত্রণ হারানোর মুহূর্ত কখনো দেখিনি। 20 বছর পর আজও যখন সেই দিনটার কথা মনে পড়ে শরীর কেঁপে ওঠে। একটু বেশি গতি, একটু বেশি বরফ বা একটুখানি ভুল, সবকিছু বদলে যেত। আর যদি কিছু ঘটতো, দোষটা আমারই ধরা হতো। প্রিয় লিসেনার্স, আশা করি আজকের ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। ঘটনা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না, এবং যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে নিন। এতে করে নতুন ঘটনাগুলোর আপডেট পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।